breadsticks to me. Yeah, entertainment. মুভিটার নাম গুজারিশ, যার বাংলা অর্থ অনুরোধ বা আবেদন। তবে এই অনুরোধ বিভিন্ন রকমের হতে পারে, হাসি বা কান্নার, বেঁচে থাকার বা মৃত্যুর অনুরোধ। মুভির গল্পটি অসম্ভব ভালো লাগার মতো, যা প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিবে। তাই কথা না বাড়িয়ে ডিরেক্ট গল্পে চলে যাই, আর সবাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। গল্পের শুরুতে দেখি সোফিয়া নামের একজন নার্স বিগত 12টি বছর ধরে ইথান মাস্কেরেনহাস নামের একজন পঙ্গু লোকের সেবা যত্ন করে যাচ্ছে। ইথান এক অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছিল, যার জন্য তার আজ এই অবস্থা। সে মাথা নাড়ানো আর কথা বলা ছাড়া কিছুই করতে পারে না। দাঁত ব্রাশ থেকে শুরু করে গোসল করানো, খাওয়া দাওয়া, সকল কিছুই সোফিয়া দেখভাল করে থাকে। ইথান তার বাসায় বসে থেকে রেডিও জকি নামে একটা শো করত প্রতিদিন। তার রেডিও শো একসময় প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে। রেডিও প্রোগ্রামে সারা দেশ জুড়ে ইথানের অসংখ্য ভক্তবৃন্দ ছিল। ইথান তার রেডিও শোতে হতাশাগ্রস্ত, ডিপ্রেশনে থাকা, জীবন যুদ্ধে বারবার হেরে যাওয়া মানুষদেরকে সে অনুপ্রাণিত করত। তাই সেসব মানুষদের কাছে ইথান তাদের আইডল হয়ে গিয়েছিল। আর এদিকে সোফিয়া একজন অসম্ভব সুন্দরী মেয়ে ছিল, তাই ইথান সব সময় তার সৌন্দর্যের প্রশংসা করত। কিন্তু সোফিয়া একজন বিবাহিত মেয়ে। বিবাহিত শুনে হতাশ হবেন না, স্টোরিটা ধৈর্য ধরে শুনুন। একদিন ইথান তার খুবই ভালো বন্ধু দেবযানীকে খুব জরুরি ভিত্তিতে বাসায় ডাকে। দেবযানী হচ্ছে একজন আইনজীবী। ইথান দেবযানীকে একটা আবেদন লিখতে বলে। সেটা হচ্ছে আদালতের কাছে অনুমতি নিয়ে তার নিজের মৃত্যুর জন্য আবেদন। আর এরকম ইচ্ছে মৃত্যুকে ইউথেনেশিয়া বলে। এই কথা শুনে দেবযানী পুরাই হতবাক হয়ে যায়। তার এমন ইচ্ছেকে সে সমর্থন করে না, আর আদালত এটাকে অনুমতি দিবে না, কারণ ইউথেনেশিয়া ভারতীয় সংবিধানের সমর্থন করে না। তবুও ইথান তাকে জোর করতে থাকে, আর সে এমন একটা কথা বলে তখন, যেটা শোনার পর দেবযানী ওখান থেকে চলে যায়। দেবযানী এই কথা ইথানের পার্সোনাল ডাক্তার নায়েককে জানায় এবং তাকে ইথানের কাছে নিয়ে আসে। গত 14 বছর ধরে ডক্টর নায়েক ইথানের সুস্থতার জন্য ট্রিটমেন্ট করে আসছে, কিন্তু তার তেমন কোনো উন্নতি হচ্ছে না, আর তার শারীরিক অবস্থা কখনো ভালো হওয়ার মতো নয়। ইথান এই বিষণ্ণ জীবন থেকে মুক্তি পেতে চায়। ডক্টর নায়েকও ইথানের এমন ইচ্ছেকে সমর্থন করে না। এছাড়া ইথান হাজারো মানুষের অনুপ্রেরণা। তার রেডিও প্রোগ্রাম রয়েছে, নিজের লেখা বিখ্যাত একটি বইও আছে। লক্ষ লক্ষ মানুষের আইডল সে। তার এই ইচ্ছাকে কেউ সমর্থন করবে না, কিন্তু তবুও ইথান দেবযানীকে তার হয়ে এই কেস লড়ার জন্য বলে আদালতে। ইউথেনেশিয়া মানে ইচ্ছে মৃত্যুর আবেদন মঞ্জুর করতে। দেবযানী তার কথায় একরকম বাধ্য হয়েই ইউথেনেশিয়ার অনুমতির জন্য একটা ফাইল তৈরি করে আদালতে পেশ করে। কিন্তু জজ দেবযানীকে জানায়, আপনি খুব ভালো করেই জানেন ভারতীয় সংবিধানে ইউথেনেশিয়া আইন নেই, এটা সম্ভব নয়। কিন্তু দেবযানী বলে, তাহলে এই আইন সংশোধন করতে হবে। একজন নাগরিকের যদি বাঁচার অধিকার থাকে, তাহলে তার মরার অধিকারও রয়েছে। দেবযানীর বিপরীত আইনজীবী পাবলিক প্রসিকিউটর এটার বিরুদ্ধে কথা বলে। শেষ পর্যন্ত জজ এই কেস খারিজ করে দেয়। ইথানের এমন ইচ্ছে মৃত্যু চেয়ে আবেদন, এই খবরটা সারা দেশে পত্রপত্রিকায়, টিভি নিউজে প্রচার হয়ে যায়। যিনি মানুষের বাঁচার জন্য লার্ন টু ফ্লাই একটা বই লিখেছে। হাজারো মানুষের আইডল সে, সবাইকে অনুপ্রাণিত করে তার বিখ্যাত রেডিও জকির মাধ্যমে। সে এখন নিজেই মরতে চায়। টিভিতে এরকম নিউজ হতে থাকে। ইথান টিভিতে এসব দেখে রেগে যাচ্ছিল, যার জন্য সে সোফিয়াকে বলে টিভিটা বন্ধ করে দেওয়ার জন্য। কথা মতো টিভিটা সে বন্ধ করে দেয়। এরপর ইথান সোফিয়াকে টেবিল থেকে একটা ফুলদানি হাতে তুলে নিতে বলে। সে তাই করে। ইথান ফুলদানিটা ফেলে দিয়ে ভেঙে ফেলতে বলে, কিন্তু সোফিয়া সেটা করে না, আর বলে, তুমি পাগল হয়ে গেছো। আসলে ইথানের এই মুহূর্তে খুব রাগ হচ্ছিল। তার রাগ প্রকাশ করার জন্য কিছু ভাঙচুর করা দরকার, কিন্তু তার তো সেই ক্ষমতা নেই। সে কিসের উপর নিজের রাগ প্রয়োগ করবে? তাই সোফিয়াকে ওটা ভেঙে ফেলতে বলছিল। ইথান রেগে গিয়ে বলে, তোমার রাগ করার অধিকার আছে, আমার কি রাগ করার অধিকার নেই? প্লিজ তুমি ওটা ভেঙে ফেলো। ইথান তার মেজাজ হারিয়ে ফেলেছিল, তাই সোফিয়া তাকে শান্ত করার জন্য ঘুমের ইনজেকশন পুশ করে দেয়। এরপর সে শান্ত হয়। সোফিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ইথান পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল। সে গত 14টা বছর ধরে নিজের জীবনের সাথে এই পঙ্গু অবস্থায় বেঁচে থাকা লড়াই করে যাচ্ছে। একটা আবদ্ধ ঘরের মধ্যে একটা বাসায় 14টি বছর ধরে জীবন পার করছে। কিন্তু এভাবে আর কতদিন? নিজের জীবন যুদ্ধে সে আর পেরে উঠছিল না, তার দম বন্ধ হয়ে আসছিল। তাই 4 দেওয়ালের মাঝে এই বিরক্তিকর জীবন থেকে সে মুক্তি হতে চাচ্ছিল। এজন্য সে ইচ্ছে মৃত্যুর আবেদন করেছে। সে যে নিজে মরবে সেই ক্ষমতাও তার নেই। মরতে হলেও অন্যের সাহায্য লাগবে তার।
তাই তার এমন অদ্ভুত আবেদন। এদিকে সোফিয়াও ইথানের এমন অদ্ভুত ইচ্ছের চরম বিরোধিতা করে। এই ইচ্ছে সে পূরণ হতে দিবে না, কিন্তু কেন সেটা একটু পরেই ভালোভাবে জানতে পারবেন। যাই হোক, এরপর একদিন হঠাৎ ওমর সিদ্দিক নামের একজন লোক ইথানের অনেক বড় ভক্ত তার সাথে দেখা করতে আসে। ওমর তার কাছে একটা জিনিস শিখতে এসেছে, সেটা হচ্ছে জাদু। কারণ ইথান এক সময়কার সর্বশ্রেষ্ঠ বিখ্যাত জাদুকর ছিল। ইথান ওমরকে জাদু কৌশল শিখাতে চায় না, তাকে চলে যেতে বলে। ওমর তখন বলে, স্যার 1991 মস্কোতে যেই রাতে আপনি মার্লিন নাইট হয়েছিলেন, জাদুকরের রাজা হয়েছিলেন, সেই রাতে আপনার গাড়ির পিছনে ছোট্ট একটা বাচ্চা আপনার একটা অটোগ্রাফের জন্য দৌড়ে যাচ্ছিল। আপনার কি মনে আছে সেই বাচ্চাটি আমি? সবসময় আমি আপনার মতো হতে চেয়েছি, আমি এত বছর নিজেকে প্রস্তুত করেছি আপনার জন্য। এসব বলে সে খুব ইমোশনাল হয়ে যায়। ইথান তখন তার এমন পাগল ভক্তের কথা ফেলে দিতে পারে না, তাকে জাদু কৌশল শেখাতে রাজি হয়। এরপর ইথান সোফিয়াকে দিয়ে তার জাদুর একটা বক্স থেকে তার জাদুর বইটি আনায় এবং এই বইটি সে ওমরের হাতে তুলে দেয়। এই বইয়ে ইথানের শুরু থেকে শেষ পর্যন্ত জাদুর সমস্ত গোপনীয় কৌশল এই বইয়ে দেওয়া আছে। ওমর বইটি পেয়ে ইথানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। জাদু শেখার জন্য ওমর এখানেই থেকে যায়। এরপর ইথান তার পুরনো দিনের কথা হঠাৎ কল্পনা করতে থাকে। যেই সময় তিনি ম্যাজিক শো করতেন, সে মোমবাতির আগুনে ফু দিলে আগুনটি আলাদা হয়ে উপরের দিকে উঠতে থাকে। সেই সাথে সাথে ইথানও উঠতে থাকে। আগুনটি আবারও মোমবাতিতে ফিরিয়ে নিয়ে এসে সে একটা পানির বক্সে পড়ে, কিন্তু পানির নিচেও মোমবাতি জ্বলতে থাকে। তার ম্যাজিক দেখে সবাই হাততালি দিত। দৃশ্য আবার বর্তমানে চলে আসে। এখানে সোফিয়া ও ইথান দুজনকে বেশ খুনসুটি হাসি তামাশা করতে দেখা যায়। তারা দুজন খুবই ফ্রি। সোফিয়া সব সময় চাইতো ইথানের মন ভালো করার জন্য। একদিন দেবযানী ইথানের কাছে এসে বলে, তোমার ইউথেনেশিয়ার এই আবেদন অনুমোদন করা খুব কঠিন হবে। তুমি এক কাজ করো, তোমার যে রেডিও শো আছে সেখানে তুমি তোমার বিষয়গুলো খুলে বলো। তোমার ভক্তবৃন্দদের তোমার এই সিদ্ধান্তে পাশে দাঁড়াতে বলো, এতে করে সহজ হতে পারে। আর এটার নাম দিবে তুমি প্রজেক্ট ইউথেনেশিয়া। আইডিয়াটা ইথানের পছন্দ হয়, কিন্তু পাশে থেকে সোফিয়া এই কথা শুনে রাগ করে উঠে অন্য রুমে চলে যায়। এরপর এই বিষয় নিয়ে দেবযানীর সাথে সোফিয়ার কথা কাটাকাটি হচ্ছিল, কারণ গত 12টি বছর ধরে সোফিয়া ইথানের সেবা যত্ন করে যাচ্ছে, তাকে সুস্থ করার চেষ্টা করছে। 12টি বছর সে কতটা পরিশ্রম করেছে একমাত্র সেই ভালো জানে। তাই তাদের এমন সব কথাবার্তা সোফিয়ার কাছে মোটেও মেনে নেওয়া সম্ভব নয়। সে চায় না ইথানের ইউথেনেশিয়া আইন আদালতে মঞ্জুর হোক। সে কোনোভাবেই ইথানকে মরতে দিবে না। অপরদিকে দেবযানী ইথানের স্কুল কলেজ থেকেই ভালো বন্ধুত্ব। সে ইথানের এমন জীবনযাপন কতটা যে কষ্টকর সে বুঝে, তাই ইথানের ইচ্ছের অনেক সম্মান করে সে। ইথানের কথা মতোই সে কেস লড়ে যাবে ইউথেনেশিয়া অনুমোদনের জন্য। এরপর একদিন ওমর খাবার নিয়ে ইথানের কাছে যাচ্ছিল। সোফিয়া দেখতে পেয়ে বলে, ওটা নিয়ে কোথায় যাচ্ছ? ওটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। ওমর বলে, আমি শুনেছি 12 বছরে আপনি একদিনের জন্য ছুটি নেননি। এখন আমি আছি তো, আপনি অন্তত অর্ধেক দিনের জন্য আপনি বাড়িতে গিয়ে ঘুরে আসুন, এটা আপনি ডিজার্ভ করেন। আমি তার দেখাশোনা করব, টেনশন করবেন না। ওমরের এমন কথায় সোফিয়া খুব ভরসা পায়। এরপর ওমর খাবার নিয়ে ইথানকে খাওয়াতে থাকে। ওমর এই সময় ইথানের কাছে তার প্রথম জাদু কৌশল সম্পর্কে জানতে চায়। ইথান তখন বলতে শুরু করে, তার বয়স যখন 7 বছর তখন তার মা একটি বারে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছিল এবং ইথান লোকদের থেকে পয়সা তুলছিল। লোকেরা হঠাৎ তার এক ধরনের ক্লাসিক্যাল গান শুনতে শুনতে বিরক্ত হয়ে তাকে তিরস্কার করতে থাকে। এর জন্য ইথানের মা অপমান সইতে না পেরে ভিতরে এসে কান্না করতে থাকে। ইথান মায়ের মুখে হাসি ফোটানোর জন্য বলে, মা আমাকে ঝাঁকাও আর ম্যাজিক দেখো। মা তখন ইথানকে ঝাঁকাতে থাকে আর তার পোশাক থেকে বৃষ্টির মতো পয়সা ঝরতে থাকে। মা তখন খুবই খুশি হয়। এটাই ছিল ইথানের প্রথম ম্যাজিক ট্রিক্স। এরপর একদিন ইথান ওমরকে একটা ম্যাজিক ট্রিক্স শেখাচ্ছিল। ইথানের কথা মতো ওমর একটা ভেজা টিস্যু নিয়ে 2 হাতের মুঠোয় ঘষতে শুরু করে। সেগুলো তখন হাত থেকে তুলোর মতো উড়তে শুরু করে। এই ম্যাজিক ইথান আগে করত এবং দর্শকদের হাতের করতালি সে আজও খুব মিস করে। ওমর এই ম্যাজিক ট্রিক্স শিখতে পেরে খুশিতে আত্মহারা হয়ে যায়। যাই হোক, এরপর একদিন ইথান তার রেডিও শোতে প্রজেক্ট ইউথেনেশিয়া সম্পর্কে আলোচনা করে। শোটি সঠিকভাবে পরিচালনার জন্য সোফিয়া হেল্প করত। ইথান ইউথেনেশিয়া বা ইচ্ছে মৃত্যুর ব্যাপারে শ্রোতাদের কাছ থেকে মতামত চাচ্ছিল,
কিন্তু সবাই তাকে এই সিদ্ধান্ত নিতে না করে, তাকে কেউ সমর্থন করে না প্রথমত। কিন্তু কিছুদিন সে এই শো চালানোর পর নিজের যন্ত্রণাদায়ক জীবনের কথা মানুষকে বোঝাতে সক্ষম হয়। তখন কিছু মানুষ ইউথেনেশিয়ার ব্যাপারে সমর্থন জানায়। এই আইনটা হওয়া উচিত, একজন মানুষের বাঁচার অধিকার থাকলে তার মৃত্যুর অধিকারও থাকা উচিত। কিছু সংখ্যক পাবলিকের সমর্থন পাওয়ার জন্য তারা নতুন করে আদালতে আবার আপিল করতে যাবে, কিন্তু এবার আদালতে ইথানও সঙ্গে যাবে। এজন্য সোফিয়া ইথানকে জামা কাপড় পরিয়ে তাকে প্রস্তুত করে তুলে। এরপরে ইথানকে ধরাধরি করে গাড়িতে উঠানো হয়। অনেকদিন পর ইথান চার দেওয়ালের মাঝ থেকে বের হয়ে সে এই সুন্দর পৃথিবীকে উপভোগ করতে থাকে। বাইরে আসতে পেরে সে খুবই খুশি ছিল। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, ইথানের হঠাৎ সিগারেট খেতে মন চাইলে সোফিয়া তার মুখে সিগারেট ধরিয়ে দেয় আর স্মোক করতে থাকে ইথান। ইথানের মন ভালো করার জন্য সোফিয়া নিজেও সিগারেট টান দেয়, আর এটা দেখে ইথান হাসতে থাকে। এরপর তারা কোর্টে চলে আসে। দেবযানী আদালতের কাছে ইথানের মামলা তুলে ধরে এবং জজের কাছে অনুরোধ করে ইথানের মুখেই তার সমস্যাটি শোনার জন্য, এতে করে আমরা তার অনুভূতিটা বুঝতে পারবো। কিন্তু পাবলিক প্রসিকিউটর অবজেকশন জানিয়ে বলে, আমাদের তার মুখে কিছু শোনার প্রয়োজন নেই, এটা একটা ইমোশনাল ড্রামা। প্রসিকিউটর এই কেস আরও ভালোভাবে যাচাই বাছাইয়ের জন্য সময় চেয়ে বসে আদালতের কাছে। জজ তখন পরবর্তী শুনানির জন্য একটা ডেট দিয়ে দেয় এবং ইথানের পরিস্থিতি মাথায় রেখে পরবর্তী শুনানি তার বাসায় করা হবে, কারণ বারবার তার কোর্টে আসা সম্ভব নয়। যাই হোক, কোর্ট থেকে বের হওয়ার পর সোফিয়া ইথানকে রিফ্রেশ করতে সমুদ্র সৈকতে ঘুরতে নিয়ে আসে। সন্ধ্যাবেলায় তাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য একটা বারে নিয়ে আসে। বারে আসার পর সেখানকার মিউজিকের তালে তালে সোফিয়া ইথানের সামনে ডান্স পারফর্ম করতে থাকে। ইথান সোফিয়ার ডান্স আনন্দের সাথে উপভোগ করছিল। সোফিয়া ইথানকে হ্যাপি করার জন্য কত কিছুই না করছে, যেটা সত্যিই অবিশ্বাস্য। এরপর একদিন ইথানের মা ইথানকে দেখতে চলে আসে। সে এত বছর ইথানের থেকে দূরে ছিল, কারণ এটা ইথানেরই ইচ্ছে ছিল। মা কাছে থাকলে তার এমন কষ্ট হয়তো সইতে পারতো না, তাই তার এমন ইচ্ছে। কিন্তু এতদিন পর ইথান মাকে দেখে খুবই খুশি হয়। ওই মুহূর্তে মা ছেলের বুকে মাথা রেখে দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। পরদিন দেখি ইউথেনেশিয়ার মামলায় ওই শুনানির জন্য ইথানের নিজের বাসায় শুনানির কার্যক্রম শুরু হয়। এখানে দেবযানী ইথানের পক্ষ নিয়ে মানে ইউথেনেশিয়া মঞ্জুর করার জন্য বিভিন্ন তথ্য সে উপস্থাপন করতে থাকে। অপরদিকে প্রসিকিউটর এসব কিছুর বিরুদ্ধে লড়তে থাকে। সেখানে থাকে ইথানের পার্সোনাল ডাক্তার। এরপর ওমর, সোফিয়া ও তার মায়ের কাছে ইথানের ব্যাপারে বিভিন্ন মতামত জজের সামনে পেশ করা হয়। জজ এরপর ইথানকে বলে, আপনার কিছু বলার আছে কিনা। ইথান তখন জজকে বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ম্যাজিক ট্রিক দেখাতে চাই। জজ অনুমতি দেয়। এরপর ইথান ওমরকে দিয়ে একটা ম্যাজিক বক্স আনায়। ইথান প্রসিকিউটরকে বলে বক্সের ভিতর মাত্র 60 সেকেন্ডের জন্য প্রবেশ করতে। বক্সের ভিতর অন্য এক দুনিয়া সে ফিল করাবে তাকে। কথা মতো সে বক্সের ভিতরে ঢুকে যায় এবং বক্সটি লক করে দেওয়া হয়। কিছু সেকেন্ড পার হতে না হতেই প্রসিকিউটর বের হওয়ার জন্য ছটফট করছিল। বক্সের ভিতরে সে টিকতে পারছিল না। এরপর বক্স খুলে দিলে প্রসিকিউটর অস্থির হয়ে বের হয়ে আসে। ভেতরে তার দম বন্ধ হয়ে আসছিল, খুবই কষ্ট পাচ্ছিল সে। বক্স থেকে বের হয়ে দম নিয়ে যেন সে বেঁচে গেল, এমন একটা অবস্থা তার। ইথান তখন বলে, এই 60 সেকেন্ড আপনি ইথানের জীবনের মধ্যে ছিলেন, ইথানের জীবনে প্রবেশ করেছিলেন। ওই বক্সের ভিতরে তার যেমন যন্ত্রণা হয়েছে সেটাই হচ্ছে ইথানের জীবন। সে বোঝাতে চাচ্ছিল 14টি বছর ধরে সে এমন যন্ত্রণাদায়ক জীবনযাপন করছে। যাই হোক, জজও তখন একদম স্তব্ধ হয়ে যায় এবং জজ পরবর্তী রায়ের জন্য একটা ডেট ঘোষণা করে। এর কিছুদিনের মধ্যেই একদিন ইথানের মা অতিরিক্ত টেনশনে হঠাৎ স্ট্রোক করে মারা যায়। মায়ের মৃত্যুতে ইথান অনেক কষ্ট পায়। তারা খ্রিস্টান ধর্মের ছিল, এজন্য তাদের ধর্ম অনুযায়ী ইথানের মাকে সম্মানের সাথে কবর দেওয়া হয়। মায়ের মৃত্যুর সংবাদটা ইথান তার রেডিও শোতে আলোচনা করে। তবে এবার শো পরিচালনার জন্য ওমর হেল্প করে থাকে। শো চলাকালীন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি রেডিও শোতে ফোন করে এবং মায়ের মৃত্যুর জন্য ইথানের কাছে শোক প্রকাশ করে। ইথান লোকটার কণ্ঠ শুনেই চিনে ফেলে আর বলে, ইয়াসির সিদ্দিক, যে এক সময়কার আমার ভালো বন্ধু ছিল এবং শ্রেষ্ঠ জাদুকরও। এই কথা শুনে ইয়াসির বলে, না, তুমি সর্বশ্রেষ্ঠ জাদুকর ছিলে। ইথান বলে, কিন্তু এই কথা তুমি সে সময় স্বীকার করতে না। ইয়াসির সেই সময়ের জন্য ইথানের কাছে অনুতপ্ত হয়। ইথানের পঙ্গু হওয়ার পিছনে সম্পূর্ণ দোষ হচ্ছে ইয়াসিরের। তার জন্য ইথানের এমন অবস্থা। 14 বছর আগে ইথান ম্যাজিক শো দেখাচ্ছিল। সে সময় তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ইয়াসির, কিন্তু ইথানের জাদুর এই সফলতা, সর্বশ্রেষ্ঠ জাদুকরের খেতাব পাওয়া ইয়াসির সহ্য করতে পারতো না, নিজে সেরা হতে চাইতো। ওই সময় ইথান ওই জাদুটা দেখাচ্ছিল। মোমবাতির আগুনের সাথে সে উপরের দিকে উঠে যাচ্ছিল, কিন্তু ইয়াসির এক লোককে পর্দার পেছনে পাঠায় তার এই জাদুর অঘটন ঘটাতে। লোকটি পর্দার আড়ালে চলে যায়। ইথান তো খুবই সূক্ষ্ম কিছু
ফিতার সাহায্যে উপরের দিকে উঠছিল, যেটা সাধারণ লোকেরা দেখতে পায় না। ইয়াসিরের ওই লোক পর্দার পেছন থেকে সুতাগুলো কেটে দেয়, যার জন্য ইথান উপর থেকে নিচে পড়ে যায় এবং তার পানির ওই বক্সের মধ্যে মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আর এই দুর্ঘটনার পর থেকে ইথান পঙ্গু, তার পুরো শরীর প্যারালাইজড। ওই দুর্ঘটনার জন্য ইয়াসির ইথানের কাছে এখন ক্ষমা চাচ্ছে, সে অনুতপ্ত হয়েছে এটার জন্য। যাই হোক, এদিকে ওমর ইথানের কাছে থাকতে থাকতে জাদুবিদ্যায় পারদর্শী হয়ে গেছে। ইথানের জাদুবিদ্যাগুলো সে শিখে ফেলেছে এবং সে প্রথমবারের মতো একটা ম্যাজিক শো দেখাতে যাচ্ছে, এজন্য তাকে চলে যেতে হবে। ওমর তাই ইথানের কাছে অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা স্বীকার করে এবং ওমর একটা গোপন সত্য কথা তাকে বলতে চাইছিল। ইথান বলে, আমি জানি তুমি ইয়াসির সিদ্দিকের ছেলে, যার জন্য ইথান আজ পঙ্গু। সেই ইয়াসিরের ছেলে হচ্ছে ওমর। তাই ওমর বলে, এই সত্য তুমি জানার পর আমাকে জাদু শিখিয়েছো। ওমর আসলে মন থেকে ইথানের ডাই হার্ট ফ্যান ছিল, সবসময় সে চাইতো ইথানের মতো হতে, তার মধ্যে কোনো ভুল ছিল না। আর ইথান সেই মহানুভবতার পরিচয় দিয়েছে এখানে। ওমর চলে যাওয়ার আগে ইথান তাকে আরও একটা ম্যাজিক দেখায়। ওমরকে ইথানের বেডের চাদর টানতে বলে। ওমর সেটা টানতেই থাকে, কিন্তু কাপড় যেন ফুরাচ্ছিল না, সেটা শুধু বড়ই হচ্ছিল। যাই হোক, পরদিন সকালবেলা সোফিয়া যখন ইথানের ওষুধ নিয়ে যাচ্ছিল তার রুমে, তখন সে পানিতে সিগারেট পরে থাকতে দেখে। এটা দেখা মাত্রই সে ইথানের রুমে দ্রুত চলে আসে। এসে দেখে এখানে তার স্বামী ডি সুজা এসে হাজির। তিনি পেশায় একজন চিত্রশিল্পী, কিন্তু মানুষ হিসেবে খুবই খারাপ, নেশাগ্রস্ত মাতালখোর একজন মানুষ। ডি সুজা সোফিয়াকে ইথানের সেবা যত্ন করতে আর দিবে না, সে সোফিয়াকে এখান থেকে নিয়ে চলে যাবে। সোফিয়া না যেতে চাইলে তাকে মারধর করা শুরু করে। সোফিয়াকে মারতে টেনে হিসড়ে এখান থেকে নিয়ে চলে যায়। সোফিয়া চলে যাওয়ার পর ইথানকে দেখাশোনা করার মতো, ঠিকমতো ঔষধ দেওয়ার মতো আর কেউ থাকে না। এজন্য ডক্টর নায়েক এসে ইথানকে বলে, আমি হসপিটাল থেকে একজন নার্স ব্যবস্থা করে দেবো সোফিয়া ফিরে না আসা পর্যন্ত। কিন্তু ইথান সোফিয়াকে নিয়ে খুব টেনশনে ছিল, তার স্বামী তাকে কতই না টর্চার করছে। এদিকে আজকে ইথানের ইউথেনেশিয়া মামলার রায় ঘোষণা করবে। আদালত সমস্ত বিচার বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ইথান মাস্কেরানহাস এই ইউথেনেশিয়া বা ইচ্ছে মৃত্যু এটা অগ্রহণযোগ্য। কোনো ব্যক্তি নিজের জীবন কেড়ে নিতে চায়, এটা আদালত কোনোভাবেই সমর্থন করতে পারে না। তাই তার এই কেস খারিজ করে দেওয়া হয়। এই সংবাদ আবার টিভিতেও সম্প্রচার করা হয়। সংবাদটি শুনে ইথানকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। সেদিন রাতে আবার সোফিয়া ইথানের কাছে ফিরে আসে। সোফিয়ার চেহারায় মারধরের স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছিল। ইথানের পাশে বসে সে মিষ্টি হাসছিল। ইথান বলে, আমি মামলায় হেরে গেছি বলে খুব খুশি হয়েছো তাই না? কিন্তু সোফিয়া বলে, না, আমি আমার স্বামীকে অলরেডি ডিভোর্স দিয়ে দিয়েছি। এই মুহূর্তে আমি স্বাধীন মহিলা, এজন্য আমি খুবই খুশি। এরপর সোফিয়া ইথানকে বলে, আমি তোমার ব্যাপার নিয়ে অনেক ভেবেছি, চিন্তা করেছি। তোমার সুখী আমার কাছে সব কিছু। তোমার ইচ্ছে মৃত্যু ইউথেনেশিয়ার ব্যাপারে আমি সাহায্য করব, কারণ তোমার কষ্ট আমি ফিল করতে পারি। এই কথা শুনে ইথান বলে, এজন্য তোমার জেল হতে পারে। সোফিয়া বলে, হোক জেল, 20 বছর 40 বছর, এটা আপনার জন্য আমার কাছে কিছুই না। আপনি তো এই অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এসব শুনে ইথান সোফিয়াকে বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো? সোফিয়া মাথা নিচু করে চুপ হয়ে থাকে। ইথান হঠাৎ তাকে বিয়ের প্রপোজাল দিয়ে বসে, উইল ইউ ম্যারি মি? কারণ এখন তো তুমি মুক্ত, আমাকে বিয়ে করবে তুমি? সোফিয়া যেন লজ্জা পেয়ে যায়। ইথানের বিয়ের প্রস্তাবে সোফিয়া সম্মতি জানায়। এই মুহূর্তে দুজনকে স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়। সোফিয়ার হৃদয়ের গভীরে অনেক আগে থেকেই ইথানের জন্য ভালোবাসা জন্মেছিল। পরদিন রাতের বেলা ইথান তার বাসায় একটা পার্টির আয়োজন করে। এই পার্টিতে পরিচিত যারা ছিল তাদের ইনভাইট করে স্বল্প পরিসরে একটা আয়োজন করে ইথান। তারা সবাই পার্টিতে অ্যাটেন্ড করে। এখানে ইথানকে বলতে শোনা যায় সবাই যার যার জন্মদিন সেলিব্রেট করে, কিন্তু সে তার জীবনের শেষ দিন উপলক্ষে সেলিব্রেট করছে। আজকের রাতটাই তার জীবনের শেষ দিন হতে যাচ্ছে, কারণ ইথানের শেষ অনুরোধ ইউথেনেশিয়ার জন্য সোফিয়া সাহায্য করতে যাচ্ছে। আর এটা তারা সবাই জানতো। বিষয়টা সকলের জন্য দুঃখজনক হলেও তারা সবাই ইথানের ইচ্ছেকে সম্মান করে। ইথান তার শেষ দিন উপলক্ষে প্রিয় বন্ধু দেবযানীর বন্ধুত্বের অনেক প্রশংসা করে। এসব শুনে দেবযানী ইমোশনাল হয়ে যায়। সে ডক্টর নায়কের ব্যাপারে ভালোবাসার কথা জানায়, এর জন্য তিনিও ইমোশনাল হয়ে যায়। এরপর ইথান ওমরকে বলে, এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় জাদুকর সে, আর কয়েক ঘন্টার মধ্যে সে বিশ্বের সেরা জাদুকর হতে যাচ্ছে। সেই উপাধি আমি তোমাকে তুলে দিব, কারণ ইথান তার সমস্ত জাদু কৌশল ওমরকে শিখিয়েছে। তার মৃত্যুর পর সেই হবে সেরা জাদুকর।
ওমরও খুব ইমোশনাল হয়ে তাকে সম্মানের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে। সবশেষে ইথান সবার জন্য বড় একটা সারপ্রাইজ ঘোষণা করে। গতকাল রাত ছিল তার কষ্টের শেষ দিন, কারণ সে নিজেকে সোফিয়ার জীবনের সাথে জড়িয়েছে, তার স্ত্রী হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে। এটা শুনে সবাই খুশি হয়ে সোফিয়াকে অভিনন্দন জানায়। ইথান আরও বলে তাদের বিয়েটা ছিল এক অদ্ভুত বিয়ে, না ছিল বিয়ের কোনো পোশাক, না ছিল আংটি, না ছিল বিয়ের জন্য যাজক বা গির্জা, অথচ এটাই ছিল তাদের পৃথিবীতে উত্তম এক প্রেমের গল্প। এসব শুনে সোফিয়া ইমোশনাল হয়ে যাচ্ছিল। ইথান বলে, সোফিয়া আমার জন্য যা যা করেছে সেসবের জন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার স্ত্রী হিসেবে সোফিয়া আগামীকাল পর্যন্ত তার প্রথম ও শেষ দায়িত্ব পালন করতে যাচ্ছে, কারণ আগামীকাল হয়তো সে আর এই পৃথিবীতে থাকবে না। সোফিয়ার প্রতি ইথান তার ভালোবাসা প্রকাশ করে। সোফিয়ার চোখে যেন পানি জমছিল। সে ইথানের কাছে এসে ইথানকে একটা চুমু দিয়ে দেয়। ইথান সেই মুহূর্তে সোফিয়ার জন্য একটা গান শোনাতে থাকে। সেই মুহূর্তে গানের তালে তালে সবাই এক এক করে এসে ইথানের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে এবং তাদের ইমোশন আর ধরে রাখতে পারে না। ইথান যেন এই মুহূর্তে তার জীবনের শেষ আনন্দ অনুভব করছিল, তাই সে হাসতে থাকে। আগামীকালের মধ্যেই পৃথিবীর সব মায়ের বাঁধন ত্যাগ করে পৃথিবীকে সে বিদায় জানাবে। আর ঠিক এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। মুভির গল্পটি একদম অন্যান্য মুভিদের থেকে একদমই আলাদা ছিল, একদমই ডিফারেন্ট টাইপের একটা মুভি। তবে এই কথা স্বীকার করতে হয় যে মুভিটা সত্যি অনেক ভালো এবং তারা প্রত্যেকেই যে অভিনয় করেছে সেটা সত্যি হৃদয়ে নাড়া দেওয়ার মতো। তারা তাদের সেরা অভিনয় করেছে এই মুভিতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।